আমরা সামারি দেখব, বড় কবিতা যদি সুযোগ পাই পরে ইনশাআল্লাহ আমরা কবিতাটা পড়বো। আর প্রথম দিকে যেহেতু আমাদের একটু মানসিক শক্তির দরকার আছে, যেন সামারিগুলো পড়ে, আর সামারিটা পড়া হয়ে গেলে তুমি দেখবা যে পরে কবিতা পড়তে সুবিধা হচ্ছে তোমার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছবি দেখলাম আমরা, বিভিন্ন সময়কার ছবি। একজন পরিপূর্ণ জীবনের অধিকারী মানুষ, আল্লাহ তাকে অনেক হায়াতও দিয়েছিলেন এবং উনি জীবনটাকে উপভোগ করছেন। ওনার কবিতা পড়ে বোঝা যায় যে হি লিভড লাইফ নাইসলি, আর তার মধ্যে স্পিরিচুয়াল কিছু বিষয় ছিল। আত্মিক যদি শক্তি থাকে যার মধ্যে, সে জীবনটাকে উপভোগ করে। আর যার আত্মার শক্তি নাই, সে মৃত্যুকে ভয় পায়, সে পাপের মধ্যে থাকে, মৃত্যুকে ভয় পায়, বিভিন্ন কারণে তার জীবনটাকে উপভোগ করা হয়। আর যার জীবনে ভয় নাই, সেই জীবনকে উপভোগ করে। তো ওনারও জীবনটা ছিল ভালো, সেন্টলি লাইফ লিড করছেন। ঠিক আছে, আমরা এর আগে দেখলাম উইলিয়াম ব্লেককে, উনিও একজন সেন্ট টাইপের মানুষ, ওয়ার্ডসওয়ার্থও তাই। তো কবিতাটার ফুল টাইটেলটা কিন্তু একটু বড়। আমরা দেখছিলাম যে তিনটা নেবে, তো দেখি নাই এখন, তিনটা নেবে পরে দেখবো। সেখানে কবিতার নামও বড়, এই কবিতার নামটাও অনেক বড়। কবিতার নামটা হচ্ছে ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। তো কবিতার মিনিং আমরা একটু বুঝে নিই, এর মিনিং কি হতে পারে। ওড মানে যেগুলো জানো, ইন্টিমেশন মানে ঘনিষ্ঠতা, ইমর্টালিটি মানে অমরত্ব, অমরত্বের স্মৃতি, অমরত্বের ঘনিষ্ঠতার স্মৃতি, অমরত্বের কাছাকাছি। ফ্রম রিকালেকশনস, রিকালেকশন স্মৃতি, আর্লি চাইল্ডহুড শৈশবে। শৈশবে কবির মাঝে যেটা ছিল সেটা হচ্ছে যে অমর, সে যে একজন অমর সত্তা। আমরা কি জানি? আমরা জানি যে আমরা মর্টাল সত্তা, আমরা তাই জানি না যে আমরা মরে যাব। কিন্তু কবি জানতেন যে, শৈশবে তিনি জানতেন যে সে মরবে না। মরবে না বলতে কি, সে একদম মানে অমর সত্তা, আত্মা তো অমর। তখন উনি আত্মাকে ফিল করতেন, যেমন আমরা এখন শুধু বডিকে ফিল করি। বডি হচ্ছে তোমার ঠুনকো, বডি ঠুনকো না, বডি তো নশ্বর, আত্মা অবিনশ্বর। তো আমরা বডিটার ভালোবাসায় পড়ে অবিনশ্বরকে আমরা ভুলে যাই, ভুলে যাই মানে ভুলে গেছি। কিন্তু একজন শিশু কিন্তু তার সেই অমরত্ব সম্পর্কে তার ধারণা থাকে মানে সে দেখে যে আমি অমর। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সে এই যে আমাদেরকে ফলো করার চেষ্টা করে, আমার নাম নিতে চায়, আমার হাত এই কেবল আমার মতো করে ল্যাপটপ ধরতে চায়, আমার মতো করে জোরে আওয়াজ করতে চায় না। এভাবে করতে করতে সে একসময় এই খোলসে ঢুকে পড়ে। কোন খোলসে ঢুকে পড়ে? পৃথিবীর খোলসে ঢুকে পড়ে, ঢুকে সব হারায় ফেলে। এই যে এইটাই। আর পৃথিবীর কারোরই মনে নাই শৈশবের সেই সময়কার কথা, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মনে আছে। কার মনে আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমরা সত্য না মনে করলেও সেটাকে আমরা পোয়েটিক ট্রুথ হিসেবে ধরে নেব। কি বলবো বলতো? পোয়েটিক ট্রুথ, কাব্যিক সত্য। যেহেতু ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে তার মনে আছে, তেমন তার মনে আছে, এখানে আমাদের কোনো সন্দেহ করার কিছু নাই। দ্য স্পিকার বিগিনস বাই ডিক্লেয়ারিং, কবিতাটা শুরু হয়েছে, আমি স্ট্যান্জা বাই স্ট্যান্জা তোমাদের বলে যাব। কবিতা শুরু হয়েছে ডিক্লেয়ারিং দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম। উনি বলছেন যে একটা সময় ছিল কিন্তু এখন নাই, যখন প্রকৃতি আমার কাছে দুর্বোধ্য মনে হতো, মিস্টিক্যাল মনে হতো। এখানে মানে মিস্টিক্যাল বলতে বোঝাচ্ছে আধ্যাত্মিকতা সম্পর্কিত। মিস্টিক্যাল, মরমী মানে আত্মার সাথে সম্পর্কিত। দুর্বোধ্য এই জন্য বলা হচ্ছে, অ্যাকচুয়ালি দুর্বোধ্য না, মানে আত্মার সাথে সম্পর্কিত। যেমন লাইক এ ড্রিম, তার কাছে মনে হতো যে স্বপ্ন, প্রকৃতিকে স্বপ্ন মনে হতো। আমাদের কাছে প্রকৃতিকে বাস্তব মনে হয়, আমাদের কাছে চারদিককে বাস্তব মনে হয়। কিন্তু যে মানে এই আত্মার অস্তিত্ব টের পায়, সে কিন্তু জানে যে এটা বাস্তব না। প্রকৃতি এবং আমাদের চারপাশ কিন্তু বাস্তব না। এটা কি? এটা হচ্ছে তোমার স্বপ্নের মতো। বাট নাও অল দ্যাট ইজ গান, কিন্তু এখন সব চলে গেছে, সবই চলে গেছে। সেই যে লাইক এ ড্রিম,
স্বপ্নের মধ্যে ছিল, এবং অ্যাপারেল ইন সেলেস্টিয়াল লাইট, সবগুলোই স্বর্গীয় আলো দিয়ে সাজানো ছিল। অ্যাপারেল মানে পোশাক, অ্যাপারেল মানে কি বললাম, পোশাক। তোমরা দেখবো যে ওই গাজীপুর বা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবো যে অনেক ধরনের পোশাক আশাকের কারখানাগুলো আছে, সেগুলোর নামের পিছনে অ্যাপারেলস লেখা, ডে অ্যাপারেলস, উর্মি অ্যাপারেলস, ঠিক আছে, তিথি অ্যাপারেলস, এরকম হাজার হাজার অ্যাপারেলস আছে। তার মানে ওখানে পোশাকের কাজ করা হয়। অ্যাপারেল ইন সেলেস্টিয়াল লাইট, তাহলে অ্যাপারেল মানে হচ্ছে কি হবে, পোশাক পরানো। এখানে ভাব যে সেলেস্টিয়াল লাইট, স্বর্গীয় আলোতে আলোকিত। আমি যখন গাছের দিকে তাকাতাম, গাছগুলোকে দেখে মনে হচ্ছে গাছটাতে একটা ব্রাইটনেস আছে, সেই ব্রাইটনেসটা কোথেকে আসছে, স্বর্গীয় আলো। বাট নাও অল অফ দ্যাট ইজ গান। কিন্তু এখন আমি যখন তাকাই তখন দেখি যে সবই চলে গেছে। ওই স্বর্গীয় সুষমা, ওই স্বর্গীয় যে আলো, স্বর্গীয় সৌন্দর্য আর নাই। নো ম্যাটার হোয়াট হি ডাজ, ঠিক আছে, নো ম্যাটার হোয়াট হি ডাজ, মানে যাই হোক না কেন, যাই হোক না কেন, সে যেখানেই হোক না কেন। এখানে কবিতার লাইন আমরা দেখবো মাঝে মাঝেই, তাহলে বুঝতে পারবো যে কবিতা উনি কীভাবে লিখেছেন। The things which I have seen, I now can see no more. ঠিক আছে, the things which I can see, ওটা উপরের লাইন আর নিচের লাইন হবে, পাশাপাশি হয়ে গেছে তো। The things which I have seen, যে দৃশ্যটা আমি দেখেছি এক সময়, I now can see no more, আমি এখন আর দেখতে পারি না, আর দেখি না, এটা নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই যে তোমার অনুভূতিটা, উনি 5 বছর বয়সে, উনি 4 বছর বয়সে, উনি 3 বছর বয়সে যে জিনিসগুলো ওরা দেখছেন, সেই জিনিসগুলো এখন আর দেখেন, হ্যাঁ, ওই অনুভূতিগুলো এখন আর দেখেন না। যদি ওই অনুভূতিটা অন্য কারো নাই, কিন্তু ওনার আছে, উনি এটা ফিল করেন। ফার্স্ট স্টেজটা শেষ করলাম আমরা। সেকেন্ড স্টেজে দ্য স্পিকার সেজ দ্যাট ইভেন দো হি ক্যান স্টিল সি দ্য রেইনবো, যদিও এখনও তিনি সেই রেইনবোকে দেখেন। রেইনবো যে কোনো দেখেন না তা কিন্তু না, উনি রেইনবোকে এখনও দেখেন। দ্য রোজ দেখেন, দ্য মুন দেখেন, দ্য সান দেখেন, ইভেন দো দে আর স্টিল বিউটিফুল, যদিও সেগুলো এখনও সুন্দর। সামথিং ইজ ডিফারেন্ট, সামথিং হ্যাজ বিন লস্ট, হ্যাঁ। তার মানে যে বললাম না যে তোমার বন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, খুব কাছের, ঠিক আছে, এত কাছে যে ওর জন্য তোমার এত পরাণ পড়তো, সে তারও তোমার পরাণ পড়তো। 5 বছর পরে যখন ফিরে আবার দেখা হলো, ওই পরাণ পূরণটা কিন্তু ওই আগের মতো থাকে না। তখন মনে হয় কি যে সামথিং ইজ লস্ট। এই যে তিথি তার মায়ের জন্য অস্থির, একসাথে ভাত না খেলে বাপের সাথে ভালো লাগে না। সেই তিথিটার সময় কি হবে, যখন বিয়ে শাদী করে যখন আবার ফিরে আসবে ঘরে, আবার যখন খেতে বসবে দেখবো যে ওই যে ওই এইটা আর নাই। বাপু আর ওইভাবে ওর সাথে কথা বলতেছে না, একটু অন্যভাবে কথা বলতেছে, ওর মাও অন্যভাবে কথা বলতেছে, মানে একটু গেস্ট একটা ভাব চলে আসছে, নিজের বাড়িতে গেস্টের ভাব চলে আসছে। তো এটা তো বাস্তবতা, কষ্ট পেলে এটা বাস্তবতা। তো এই যে বাস্তব জিনিস, হ্যাঁ, এটাই বাস্তব। তো একটা কিছু হারায়, ফেড হবে, ঠিক আছে। ও যখন দেখবে যে এই বাপ আমাকে কোনোদিন এই নিয়ে খেতে বলে নাই, তুলে দেয় নাই, সেই বাপ আমার কাছে তুলে দিচ্ছে, তখন কিন্তু গেস্ট মনে হবে নিজেকে, ঠিক আছে। তখন কিন্তু আনন্দ পড়তে কষ্টটা বেশি পড়ে। আনন্দের বিষয় না এটা যে বাপ তুলে খাওয়াচ্ছে, এটা কিন্তু আনন্দ, কিন্তু আনন্দ না পেয়ে কি পাবে, কষ্ট পাবে, ঠিক আছে। যাই হোক, ওকে আগেই বলে রাখলাম যাতে কষ্ট কম পায়। সি দ্য রেইনবো অ্যান্ড দ্য রোজ, সে এখনো সেই দেখে, এখনো সেই টেবিল আছে, এখনো সেই খাবার আছে, এখনো সেই মায়ের রান্না করা স্বাদ আছে, কিন্তু সেই রেইনবো, সেই রোজ, সেই চাঁদ, সেই সূর্য এখনো সুন্দর থাকার পরেও এখান থেকে অনেক কিছুই যেন হারিয়ে গেছে, কি যেন নাই, কি যেন নাই, যা হয় আর কি। দ্য স্পিকার ইজ স্যাডেন্ড, স্পিকার খুবই বাট ইয়েট আই নো, এখানে না, বাট ইয়েট আই নো হোয়ার এভার আই গো, বুঝছো কথা, এই যে ওটা থাকবো না ভি, কিন্তু এখনো আমি জানি যেখানেই আমি যাই, that there hath passed away,
পাস্ট হচ্ছে PASSED, পাস্ট আছে না, সেটাকে সংক্ষেপে পাস্ট লেখা হয়, এটা আর্কাইক ওয়ার্ড। দেয়ার হ্যাভ পাস্ট অ্যাওয়ে এ গ্লোরি, এটা গ্লোরি হারিয়ে গেছে ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। তাহলে এখানে সেই গ্লোরিটা কেমন? হেভেনলি লাইট মানে গ্লোরি। হেভেনলি লাইট বলতে কাকে বোঝাচ্ছে? গ্লোরিকে বোঝাচ্ছে। হ্যাঁ, স্বর্গীয় আলোটা চলে গেছে। দ্য স্পিকার ইজ স্যাডেন্ড, স্পিকার মন খারাপ হয়ে যায় তার, বাই দ্য বার্ড সিঙ্গিং, যখন পাখিগুলো গান গায় এবং যখন মেষের বাচ্চাগুলো, ভেড়ার বাচ্চাগুলো লাফালাফি করে। ঠিক আছে, ভেড়া তো তোমার পবিত্রতার একটা প্রতীক। আগে কিন্তু ভেড়াকে দেখে মনে হয় না, কিন্তু এখন কিন্তু আমরা ভেড়া দেখে তাকালে মনে হয় যে ও খুব ভালো। এখন আমরা যা বুঝতে চাচ্ছি ভেড়াকে, বুঝছো না? এখন ভেড়া দেখলে, এই ছাগলগুলোকে দেখলে, বিড়ালের বাচ্চা দেখলে এটা মানে আরো একটা অনুভূতি হয়। ঠিক আছে, যাই হোক, এগুলো আমাদের মানে মানবিকতা শিখাইছে, কিন্তু আমাদের সাহিত্য আমাদের মানবিক হতে শিখাইছে। ইন দ্য থার্ড স্ট্যান্ডার্ড, দেখলাম কি যে উনি এইগুলো দেখে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, পাখি দেখে, গাছের ডাক দেখে কষ্ট পাচ্ছে। আসলে কষ্ট পাচ্ছে কেন? ওই আগে যে আনন্দটা পেত, সুন হাউএভার হি রিজলভস, কিন্তু যাই হোক সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় যে না 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 না, এই আনন্দময় সময়ে, এত পবিত্র সময়ে, এত বিউটিফুল সময়ে আমি মন খারাপ করে থাকবো, এটা কি হয়? হয় না। যেমন আমার মন খারাপ থাকতেই পারে, আমার কারোর সাথে কোনো বিষয়ে ঝগড়া থাকতেই পারে, কিন্তু আমি শুধু জায়গায় বেড়াতে গেছি, ওই বেড়াতে গিয়ে কি ওই সময়টাতে ঝগড়া করে মন খারাপ করে থাকলে হবে? তাহলে ওই জিনিসটাকে উপভোগ করতে পারবো? তার মানে কিছুক্ষণের জন্য সাসপেন্ড রাখতে হবে মন খারাপটা। ঠিক আছে, তো কিছুক্ষণ সাসপেন্ড রাখা এটা কিন্তু খুব শক্তিশালী কাজ, সবাই পারে না। মন খারাপ কিছুক্ষণ সাসপেন্ড রাখা এটা সবাই পারবে, কিন্তু এটা করার চেষ্টা করতে হয়। এরপর দেখো কোথায় রাখলাম, সুন। সুন হাউএভার, যা হোক কিছুক্ষণ পরে যেটা হয়, হি রিজলভস নট টু বি ডিপ্রেসড, সে বলে যে আমি হতাশ হব না, বিকজ ইট উইল অনলি পুট এ স্টিগমা অন দ্য বিউটি অফ দ্য সিজন। তার মানে এতে কি হবে, এই পবিত্র সুন্দর যে সিজনটা আছে, এই সিজনে দাগ লেগে যাবে আমার বিষণ্ণতা, সব কিছু আনন্দিত। আর আমি হলাম, তাহলে কেমন হলো, পুরো পুরো পোশাক সাদা, মাঝখানে একটুখানি কালো দাগ। বুঝতে পারছো না? এই জন্য সিজনকে যেন কালিমা না লাগে, এই জন্য সে সিদ্ধান্ত নিল যে আমি মন খারাপ করে থাকবো। হি ডিক্লেয়ার্স দ্যাট অল অফ দ্য আর্থ ইজ হ্যাপি, তিনি ঘোষণা করলে যে পৃথিবীর সব কিছুই খুবই সুখী, অ্যান্ড এক্সহর্টস দ্য শেফার্ডস বাই বয় টু শাউট, এবং সে রাখাল ছেলেকে বলে, আরে মজা করো, ফুর্তি করো। কেন মন খারাপ করে থাকবো, ফুর্তি করো। তার মানে সে ওই যে আমরা বললাম না, মানুষ কি করে, মানুষ কিন্তু দুঃখটা শেয়ার করে না, আনন্দটা শেয়ার করে। ঠিক আছে, তুমি দেখবো যে তুমি যে ছোট মানুষ, তোর পাশে একটা মুরব্বী মানুষ হয়ে যাচ্ছে, আরে কি করো, এটা করো, বোঝো না? তারপর সে কিন্তু করছে না, কিন্তু সে তোমার মধ্যে দিয়ে অনুভূতি করতেছে যে এখানে লাফালাফি করা, নাচানাচি করা দরকার আছে। এই সবাই নাচছে, তুমি নাচো না কেন? উনি কিন্তু নাচতেছে না, বাট হি লাইকস টু সি ইউ ডান্স। উনি চাচ্ছে যে তুমি ডান্স করো। ঠিক আছে, তখন ওয়ার্ডসওয়ার্থ এখানে তার যে কম বয়সী যে ছেলে বাচ্চাটা আছে, যে রাখালটা মেষ চড়াচ্ছে, তাকে বলছে তুমি লাফাও, তুমি নাচো, নিজে করতে পারছে না, কিন্তু ঠিক আছে। ইন দ্য ফোর্থ স্ট্যান্জা, চৌথ স্ট্যান্জা দেখি, দ্য স্পিকার কন্টিনিউজ টু বি এ পার্ট অফ দ্য জয় অফ দ্য সিজন, সে এই ঋতুর একটা অংশ হয়েই থাকে। ঋতুর অংশ হয়ে থাকে কিভাবে? সে বলে যে মানে সে আনন্দ করতে থাকে। সিজন মানে কি? ঋতু। সেইং দ্যাট ইট উড বি রং, এটা ঠিক হবে না, টু বি সালেন, গোমরামুখ হয়ে থাকা ঠিক হবে না, while earth herself in adorning, যখন পৃথিবী নিজেকে নিজে কি করছে, সাজাচ্ছে। অ্যাডর্ন মানে সাজানো, আর অ্যাডোর মানে পূজা করা। এন থাকলে সাজানো, আর এন না থাকলে ই থাকলে পূজা করা, অ্যাডর্নিং। while earth herself is adorning, যখন পৃথিবীটাই নিজেকে সাজাচ্ছে, সুন্দর করতেছে, হাসতেছে, আর এই সময় আমি
করে গাল ফুলায় থাকবো, এটা কিন্তু হবে হবে না, ঠিক হবে না, ঠিক আছে। অ্যান্ড দ্য চিলড্রেন আর কালিং, বাচ্চারা সবাই কাল করছে। কাল করা মানে হচ্ছে তোমার, এই মনে করো যে তোমাকে বলা হলো যে কিছু ডিম কাল করো। ডিম কাল করো মানে হচ্ছে ঝুড়িতে অনেকগুলো ডিম আছে, ওখান থেকে মনে হবে যে এই ডিমটাতে ছেলে বাচ্চা হবে। স্যার সবাই যেভাবে দেখে হ্যাঁ এটা দেখা যায়। না ওইভাবে না, ওইভাবে দেখে বলা যাবে না। নিজের নিজের একটা জাস্ট একটা ইনটুইশন, জি স্যার এটা যে ছেলে বাচ্চা হবে, মানে মুরগ বাচ্চা লাগবে তোমার, তো তুমি কি করবে, এটা যে ছেলে বাচ্চা হবে, তাহলে তুমি ওখান থেকে কি করবা, একটা নিলে এগুলো নিয়ে কাল করলা। কাল করা বুঝতে পারলা কি জিনিস? এটা সেম আলাদা করা। হ্যাঁ আলাদা করা, মানে কিছু সংগ্রহ করা, অনেক থেকে কিছু কিছু না। সংগ্রহ করা, যাকে বলা হয় কাল করা। কিন্তু এমনি কালেক্ট মানে কি, সংগ্রহ করা। আর কাল মানে হচ্ছে অনেকের ভিতর থেকে আলাদা করা, রাইট, কাল। বেশি 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 থেকে অনেক হ্যাঁ, বেশি। তাহলে দ্য চিলড্রেন আর কালিং, বাচ্চাগুলো কি করছে, কাল করছে। কি কাল করছে, ফুল তুলতেছে, ফুল সবগুলো ফুলকে তুলবে, এই 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 এটা বেশি ফুল, এটা আমি নেবো, এটা আমি নেবো, জি স্যার জি স্যার এটা বেশি সুন্দর, ঠিক আছে। ও কিন্তু সব ফুল তুলবে না, কাল করছে। অন এভরি সাইড, অন এভরি সাইড, সব জায়গায়। পৃথিবী শুধুমাত্র আমি যে ইংল্যান্ডের আছি, শুধু ইংল্যান্ডের বাচ্চারা না, বাংলাদেশের বাচ্চারাও এই কাজটা করতেছে। আমার কথা মিল করতে পারছো? কঙ্গোর বাচ্চারাও এই কাজ করতেছে, মেক্সিকোর বাচ্চারাও এই কাজ করছে। ইন এ 1000 ভ্যালিস ফার অ্যান্ড ওয়াইড, হাজার হাজার উপত্যকায়। আমি তো এই উপত্যকায় করছি, পৃথিবীতে হাজার হাজার উপত্যকায় হাজার হাজার শিশুরা এই কাজ করতে এই কাজ করছে, দূর দূরান্তে করছে। প্রিন্সিপাল এটা ভালো ছিল কবিতাটা। জি স্যার প্যান্সি, এই সেই ফুল, ফুলের নাম প্যান্সি। ফুলের নাম কি? প্যান্সি। কালারটা দেখো, খুবই সুন্দর, তাই না? হলুদের সাথে হলুদের সাথে একটা বেগুনি রং, তাই না? বেগুনি, মেরুন, মানে বিভিন্ন রকম আছে, শেড আছে, হয়তো দেখতে আরো সুন্দর লাগবে। কারণ ফুলটা তো তোমার যে এখন থেকে তুমি ফ্লাট দেখতেছো, আর যখন তুমি ওকে দেখবা কালার এটা বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায়। পাওয়া যায় হ্যাঁ, 3D, তুমি যখন বাস্তব দেখো তখন তো 3D দেখো, এখন তো 2D দেখতেছো। জি স্যার 2D এবং 3D এর মধ্যে পার্থক্য আছে না? জি স্যার আবার ক্লিয়ার দেখা যায় স্পর্শ করার একটা ব্যাপার আছে, গুরুত্ব আছে। এই সেই প্যান্সি ফুল, এই প্যান্সি ফুলের কথাটা প্যান্সি ফুল উনি খুব পছন্দ করেন। হাউএভার when he sees a tree, যা হোক, যখনই উনি একটি গাছকে দেখেন, একটি মাঠের দিকে তাকান, এই সেই গাছ, অশ্বত্থ গাছ, এই সেই বট গাছ, এই সেই আম গাছ, এই সেই তোমার কি বলে জারুল গাছ, বেগুন গাছ, গাছ তো গাছে, একটা কাজ করে আমার কথা বুঝতে পারছো? বেগুন গাছ তো গাছ। এ ফিল, এবং সেই মাঠের দিকে যখন তাকায়, অ্যান্ড ল্যাটার এ প্যান্সি অ্যাট হিজ ফিট, এবং তার পায়ের কাছে ফুটে থাকা এই প্যান্সি ফুলের দিকে যখন সে তাকায়, এই গাছ, এই ফুল, এই মাঠ, তারা আবারও তাকে একটা শক্তিশালী অনুভূতি দেয়, যা সে দ্যাট সামথিং ইজ অ্যামেজ। সেই অনুভূতিটা হচ্ছে এই নাই, নাই, কি যেন নাই, ঠিক আছে। তার মানে সে যে আনন্দ করতে চায়, কিন্তু আনন্দ সে করতে পারছে না পুরোপুরি, মনে হচ্ছে কি স্যার কিছু একটা নাই, সেজন্য হারাইছে। এই যে তোমার ফিলিং অফ লস, ফিলিং অফ লস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি খুব মজা করতে গেছো, বাজার করতেছো, বাজার করতে করতে তোমার বাজার পকেট থেকে 20 টাকা হারাইছে, জি স্যার বেশি না। এটা হয় মাঝে মাঝে হারাইছে 20 টাকা, অথবা কোনো দোকানদার তোমার 20 টাকা বেশি নিয়ে নিচ্ছে, স্যার অনেক তোমার যে মনটা খারাপ হবে, তুমি দেখবে যে পুরো বাজারে তো নষ্ট হয়ে গেছে, পুরো সময়টা স্যার, অনেক সময় যে বাসা থেকে বাইরে বের হলে মনে হয় কি যেন রেখে আসলাম, কি যেন রেখে আসলাম। রাইট, ঠিক আছে। এই যে তোমার অনুভূতিটা, তো হুইদার ইজ ফ্লেড দ্য ভিশনারি গ্লেম, এখানে হুইদার বলতে বোঝাচ্ছে হোয়ার, ঠিক আছে। ভিশনারি, ভিশনারি মানে হচ্ছে স্বপ্নের, কি বললাম, স্বপ্নে স্বপ্নের আলো। কোথায় ভিশনারি গ্লেম? এই আচ্ছা আচ্ছা, কাজ করো। হুইদার ইজ ফ্লেড দ্য ভিশনারি গ্লেম, হোয়ার ইজ ইট নাও, কোথায়? এখন কোথায় দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম, জি স্যার সেই গৌরব কোথায়, এই স্বপ্নের স্বপ্ন ভাবটা কোথায়? আগে যে স্বপ্ন ভাবটা ছিল, এটা আর এখন আসলে এরকম নাই। হয় স্যার কি এরকম হবে, কখন হবে?
স্পেশালি তুমি কোনো মানে ধর্মীয় কোনো জায়গায় গেছো, যে জায়গায় যাওয়ার পর তোমার মনটা ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তখন মনে হবে কি যে আমি বোধহয় স্বপ্নের মধ্যে আছি, আমি একটা স্বর্গীয় একটা পরিবেশে আছি। ওখান থেকে বের হয়ে আসবা, দেখবো যে ওই স্বর্গীয় পরিবেশটা আর নাই। ইন দ্য সেম ওয়ে তুমি ওই স্বর্গীয় পরিবেশটা গত 5 বছর আগে যেমন পাইছো, যে তুমি পৃথিবীতে ঢুকে পড়ো, এটা পাবো না। কারণ তোমাকে সোলটাকে গ্রাস করছে পৃথিবী। এটাই হচ্ছে। দখলের ব্যাপার আছে না, জি স্যার। তোমার সোলটাকে কে দখল করবে? হয় আল্লাহ দখল করবে, না শয়তান দখল করবে, অথবা কিছুটা আল্লাহ থাকবে, কিছুটা শয়তান থাকবে, ভাগাভাগি হবে। ঠিক আছে, এখানে তোমার যারটা পুরোপুরি আল্লাহ দখল করে থাকে সেও আউলিয়া, আর যার কিছুটা শয়তান কিছুটা আউলিয়া সে হচ্ছে মনে করো যে সাধারণ মানুষ। আর যে বেশিরভাগই শয়তান ধরে থাকে সে হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্ত হলো সে যার পুরো বেশিরভাগই শয়তান। তো একেবারে শয়তান মানে 100% খুব কমই থাকে, 100% একদম 100% শয়তান খুব কমই থাকে মানুষ। এরপর দেখো গ্লোরিও নাই, সেই ড্রিমও নাই। তাহলে ফিফথ স্ট্যান্ডার কি বলছে? ফিফথ স্ট্যান্ডার আর্গুয়েবলি যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে দ্য মোস্ট ফেমাস লাইন অফ দ্য পোয়েম, এই কবিতার সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই কবিতার এইটা, আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং, আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং। আমাদের জীবনটা হচ্ছে ঘুম, আমাদের জীবন হচ্ছে একটা ঘুম এবং ভুলে যাওয়া। জীবন কিভাবে ঘুম? আমরা জানি যে মৃত্যু ঘুম, কিন্তু জীবন কিভাবে ঘুম? মানে অনেক কিছুই ভুলা যায় আমরা। পৃথিবীর মাঝে আমরা হারাই যাই, সেটা কথা বলতে চাই। রাইট। তার মানে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই আমি ঘুমায় পড়লাম, আমার সেই স্বর্গীয় যে জাগ্রত ছিলাম, স্বর্গের যে জাগ্রত ভাবটা ছিল ওটা আমাদের থাকলো না। পৃথিবীর মায়া। পৃথিবীর মায়ায় আমি ঘুমায় পড়লাম এবং আমি ভুলে গেলাম। এটা আর বাড়তি বুঝতে পারছো কথা? আমি ভুলে গেলাম সবকিছু। আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং। আমাদের জীবনটা হচ্ছে ঘুম এবং ভুলে যাওয়া ছাড়া কিছু না। আমরা ঘুমাই, সর্বত জীবন্ত, সর্বত তোমার আত্মা তো হলো তোমার জীবন্ত। আত্মা কি মরে কখনো? আত্মা কি ঘুমায় কখনো? না, আমরা আমরা ঘুমায় পড়লাম, তার মানে আত্মা কিন্তু ঘুমায় না। আমরা ঘুমাইলে নাকি আত্মা আমাদের মাঝ থেকে বের হয়ে যায়। হ্যাঁ, যেতেই পারে। আত্মা বের হওয়া বিষয়ে তোমাকে বলি, একটা কথা বলি। আত্মা বের হওয়ার দরকার কি? আত্মা কেমন জিনিস? সূর্য যে আলো দেয়, সূর্যের কি পৃথিবীতে আসা লাগে? না, আলোটা আসা লাগে কি? আত্মা এরকম। আমার কথা কি মনে করতে পারছো? যার আত্মার শক্তিশালী সে হলো সূর্যের মতো ছাড়ায়, আর যার আত্মার কম শক্তিশালী সে মনে চাঁদের মতো ছাড়ায়। ওই মনে করো অন্যের আত্মার আলো নিয়ে এসে আলো ছড়ায়। কিন্তু তাহলে আত্মা কি বের হওয়ার দরকার আছে কি? সূর্যের কি বের হওয়া লাগবে? শক্তি, আত্মা হলো শক্তি, শক্তির মতো। আমরা একটু শক্তি বলে থাকি। আলো কি কোনো সূর্য শক্তি স্যার। না না, আমি বলছি আলো, সূর্য তো শক্তি বলছি। আলো, জি স্যার। আলো কি তোমার পদার্থ? না স্যার, আলো কি পদার্থ? আত্মা তো কোনো পদার্থ না। বুঝতে পারো না? একটা অনুভূতি। অনুভূতিও না। আত্মা তোমার, হ্যাঁ, তোমার শক্তি টাইপের, যে তোমাকে মুভ করতেছে। এখান থেকে তোমার এই যে নবী রাসূল, ওলিয়া উলিয়ারা এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবর কিভাবে রাখে? আত্মাটা প্রসারিত হয়ে চলে যায়। ওই জিনিসটা উনি তো যায় না, ওনার আত্মা প্রসারিত হয়। তাহলে উনি যদি প্রসারিত না হতো তাহলে তুমি একজন মানুষ এত মানুষের খোঁজ কিভাবে রাখতো? একই সময় সে অমুক জায়গায়, একই সময় অমুক জায়গায়, একই সময় অমুক জায়গায়। কার কথা শুনছে না? সে 12 জনের বাড়িতে করছে, 12 জনের বাড়িতে দাওয়াত পাইছে, 12 জনের বাড়িতে খাইছে। 12 জন তার যে ফলোয়ার আছে তারা দাওয়াত দিচ্ছে 12 জন। আব্দুল কাদের জিলানী বোধহয় উনি 12 জনের বাড়িতেই খাইছেন। বুঝতে পারো না? এবং 12 জনই জানে যে তার বাড়িতেই খাইছে, তার বাড়িতেই খাইছে, সবাই সব জায়গায় খাইছে। তো এই যে তোমার বিষয়টা, এটা কি? একসাথে তো 12 জনের বাইরে খাওয়া। এটা এক্সটেনশন। উনি সবার কাছে যেতে পারে, ওনার যতগুলো যেখানে যাওয়ার ইচ্ছা যেতে পারে। কারণ আত্মা তো আলোর মতো, আলো যেখানে চলে যেতে পারে। জি স্যার। কথা ক্লিয়ার?
এরপর দেখো, হি গোজ অন টু সে, তিনি বলতেই থাকেন যে উই হ্যাভ সাম মেমোরি অফ হেভেন, আমাদের আত্মার কিছু স্মৃতি থাকে, বাট অ্যাজ উই গ্রো উই লুজ দ্যাট কানেকশন, কিন্তু আমরা যতই বড় হই ততই আমরা সেই কানেকশনটা হারাতে থাকি। হেভেন লাইজ অ্যাবাউট আস ইন আওয়ার ইনফ্যান্সি, স্বর্গ আমাদের চারদিকে থাকে কখন? আমাদের শৈশবে, আমাদের চারদিকে ঘিরে থাকে শৈশব স্বর্গ, ঠিক আছে? থাকি তো, না থাকলে এই যে শিশুগুলো এত ঝামেলা করে, এত লাফালাফি নাচানাচি করে, কোথায় কোথায় যায়, একেবারে ছাদের প্রান্তে চলে যায়, ও তো পড়ে না। স্যার এই বিষয়টাই ও কি পড়ে? দেখো ও যে মানে কত জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, ও অ্যাক্সিডেন্ট হয় না, হয় না, ও বেঁচে যায়। ঘুমায় আছে, হ্যাঁ হ্যাঁ, ঘুমায় আছে, ঘুমায় আছে, কিন্তু দোলনা থেকে মনে করো যে পড়বে 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 পড়েই যাবে, ওই সময় যে মানুষ তাকে save করে। তো এই যে এই বিষয়গুলো, তার মানে ওর সাথে অবশ্যই একটা সত্তা থাকে, শক্তি থাকে, ঠিক আছে? আবার এই বিষয়টা তোমাদের আমি বলি যে এইগুলো না বললে তোমরা তো বুঝবাও না, বা তোমাদের এই বিষয়টার ভিতরে আগ্রহ সৃষ্টি হবে না। তুমি যখন একটা শিশুকে যেভাবে দেখো, একজন আউলিয়াও তাই। শিশু আর আউলিয়ার মধ্যে পার্থক্য নাই, কারণ শিশুকেও আল্লাহ রক্ষা করে রাখে হবে, ওই যে স্বর্গীয় সুসম্মতিটা ঢেকে রাখে। জি স্যার। একজন আউলিয়া তো শিশুরও মন মানসিকতা নিয়ে থাকে। আউলিয়ার মন মানসিকতা যদি বড় মানুষের মতো হয়, তাহলে সে আউলিয়া হতে পারবে না। আমার কথা কি বুঝছো? প্রতিশোধ নেওয়া, মারামারি করা, রাগ থাকা, কষ্ট পাওয়া, এগুলো থাকলে মধ্যে ই হবে না, আউলিয়া হতে পারবে না। তখনও তাকে আল্লাহ ওইভাবে করে সাথে দেখা যায় হেঁটে যাচ্ছে, উপর দিয়ে মেঘ যাচ্ছে, সে যখন হাঁটবে উপর দিয়ে মেঘ যাবে, সে বাসায় না আসা পর্যন্ত বৃষ্টি শুরু হবে না। আমার কথা কি বুঝতে করতে পারছো? বাজার করতেছে, সে আকাশের দিকে তাকালো তো বৃষ্টি হচ্ছে, সে একটু তাড়াতাড়ি করবে, বাসায় যাবো, কিন্তু বাসায় উনি না আসা পর্যন্ত, বাসায় ঢোকার পরে বৃষ্টি শুরু হবে। হোয়াট ডাজ ইট মিন? তুমি কি বুঝছো? ওই একই কথা ঘুরে ফিরে। As children, the connection have been caused to experience nature's glory more clearly. এই কথাগুলো বুঝলেই লিখতে পারবা। যখন শিশুদের এই হেভেনের সাথে সম্পর্ক থাকে, এর ফলে তার একটা অনুভূতি হয়, একটা অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাটা হচ্ছে এই প্রকৃতির যে গ্লোরিটা বেশি স্পষ্টভাবে সে দেখে, বেশি। জি স্যার, স্পষ্ট দেখে। Once we are grown, the connection is lost. আর যখনই আমরা বড় হয়ে যাই, স্যার এটাও তো ওই ইনোসেন্স আর এক্সপেরিয়েন্সের মতোই কিছুটা। ইনোসেন্স স্পেসের মতোই, তাই ব্যাপার কি ঘুরে ফিরে তো কথা একই, জি স্যার, মানে এখানে ঘুরে ফিরে তো কথা একই। আমরা সৃষ্টি, আমরা সৃষ্টি আর আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টির সাথে সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নাই। এর চাইতে অবাস্তবতা কিছু হয়? ভালো করে খেয়াল করে দেখো, জি স্যার। এটা একটা অবাস্তব ব্যাপার। এই অবাস্তব ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুবই বাস্তব। আমরা মনে করি যে সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার জায়গায়, আমি আছি আমার জায়গায়। তা কেন? না স্যার, এটা কি হওয়া উচিত? না স্যার। তোমার সৃষ্টিকর্তাকে তোমাকে চিনতে হবে। ইউ হ্যাভ টু নো হিম ইন দিস লাইফ। তোমাকে সৃষ্টি করছে, তোমাকে এই জীবনে তোমাকে চিনতে হবে। ইহকালে চিনবে না, ও পরকালেও চিনবে না। যে ইহকালে সৃষ্টিকর্তাকে চিনবে না, সে পরকালেও চিনবে না। ইহকালে যে অন্ধ, পরকালে সে অন্ধ। তার মানে এই যে বিষয়টা, অ্যাজ চিলড্রেন দিস কানেকশন উইথ heaven causes us to experience nature's glory more clearly. Once we are grown, the connection is lost. কানেকশনটা হারিয়ে যায়। ইন দ্য সিক্সথ স্ট্যান্জা, ষষ্ঠ স্ট্যান্জায় স্পিকার বলছে যে অ্যাজ সুন অ্যাজ উই গেট টু আর্থ, গেট মানে তো পৌঁছানো, আসা, যখনই আমরা পৃথিবীতে আসি, এভরিথিং কনস্পায়ার্স, সব কিছু ষড়যন্ত্র করে থাকে আমাদের বিরুদ্ধে, ঠিক আছে? আমরা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, আর আমি মনে করি যে এই মনে হয় যে আমার সবসাথে কাছের, সবসাথে আপন, আমাকে খুব ভালোবাসতেছে, ঠিক আছে? এই যে আমরা দেখো, আমরা ভয় পাই যে মরে গেলে কই যাব না, কোথায় যাব, কি করব, এত ভয় পাই, এই বাপ মা ছেড়ে চলে যাব, এই ভাই বোন ছেড়ে চলে যাব। বাপ মা ভাই বোন কে? তার সাথে আল্লাহ বেশি আপন না? ভালো করে খেয়াল করো, বাপ মা ভাই বোন তো আল্লাহরই সৃষ্টি। তাহলে তোমার এত কিছু ভালোবাসার, এত কিছু যে দিল, তার কত ভালোবাসা? টাকাগুলো না
হ্যাঁ আমি এত কিছু ভালোবাসি, আমার এত কিছু ভালোবাসার, তাহলে এই ভালোবাসাটা সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তার ভালোবাসা তুমি চিন্তা করো না একবারও, যে তার ভালোবাসাটা কতটা গভীর হতে পারে? তাকে আমি সারা জীবন কখনো দেখানোর চিন্তা করলাম না, চেষ্টাও করলাম চেষ্টা না। করলাম। যে দিল করুণা করে যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। দুটো চোখ দিছে না করুণা করে, তার চেহারাটা দেখার দরকার আছে না আমাদের? আচ্ছা তাকে বাজানো সব হ্যাঁ, তাকে দেখি না, কিন্তু তাকে দেখার কোনো ইচ্ছাও নাই আমাদের। উই কাম ফ্রম, সেটা হচ্ছে হেভেন। আমরা যেখান থেকে আসি সেই জায়গার নাম কি? হেভেন। forget the place we go. মানে আমাদেরকে ই করে, ষড়যন্ত্র করে ভুলে যেতে। কি ভুলে যেতে? এই স্বর্গটাকে ভুলে যেতে। সেই স্বর্গে কি কি থাকে? ফরগেট দ্য গ্লোরি, এটা কবিতার লাইন। যখন এটা ই দেখবে কবিতার লাইন, করেছিলেন। ফরগেট দ্য গ্লোরিজ হি হ্যাথ নোন। সে জানতো, হি হ্যাথ নোন মানে সে জানতো, সে দেখতো, সে অনুভব করতো যে গ্লোরিগুলো, সেই গ্লোরিগুলো সে ভুলে যায়। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু কবিতাটা, জি স্যার। খুবই সুন্দর। অ্যান্ড দ্যাট ইম্পেরিয়াল প্যালেস, এবং ভুলে যায় সেই রাজকীয় প্রাসাদটা, সেই আল্লাহর আরশ, সেই আলমে আরোয়া, সব আমরা ভুলে যাই। ঠিক আছে, যেখান থেকে আমরা এসেছিলাম, যেখান থেকে আসলাম সেখানে ভুলে গেলাম। In the seventh stanza, সপ্তম স্ট্যান্জা, the speaker sees, উনি দেখেন অথবা উনি কল্পনা করেন। হয় উনি সামনে দেখেন, এরাও হতে পারে, অথবা কল্পনা। যেমন রেশাফারের সাথে কথা বললেন। জি স্যার। আবার এমনও হতে পারে যে একটা কল্পনা করতেছেন কোনো বাচ্চাকে, যেটা হতে পারে। সে যে 6 বছর বয়সী একটা বাচ্চা, এবং সে কল্পনায় দেখতেছে যে তার রেস্ট অফ হিজ লাইফ দেখতেছে, পরবর্তী সব জীবনের বাকি অংশটা সে দেখতেছে। হি সেজ দ্যাট দ্য চাইল্ড উইল লার্ন ফ্রম হিজ এক্সপেরিয়েন্সেস। সে বলে যে এই শিশুটা তার জীবনের অভিজ্ঞতাগুলো থেকে অনেক কিছু শিখবে, বাট দ্যাট হি উইল স্পেন্ড মোস্ট অফ হিজ এফোর্ট অন ইমিটেশন। শিখবে ঠিক আছে, কিন্তু এই মানুষটা, এই শিশুটা যে ভুলটা করবে, সে ভুলটা হচ্ছে সব কিছু ইমিটেশন করবে। বাপ এইভাবে চুলের সিথি করে, ও এইভাবে চুলের সিথি করার চেষ্টা করবে। ঠিক আছে, করার নাই। মা এইভাবে রান্না করে, ও এইভাবে করবে। মা শাড়ি পরে, ও একটা ছোট কাপড় নিয়ে শাড়ি পরার চেষ্টা করবে। এই যে তোমার ইমিটেশন, ওর জীবনটা পুরোটাই ইমিটেশনই চলে যাবে। দেখো খেয়াল করো, আমরা এখনো ইমিটেশনই করি। জি স্যার। তুমি এখনো তাকিয়ে থাকো, কার দিকে তাকিয়ে থাকো? হয়তো যে অমুক কিভাবে পড়ে, আমি সেভাবে তাকিয়ে সেভাবে পড়ার চেষ্টা করি। অমুক কিভাবে কথা বলে, আমি সেভাবে কথা বলার চেষ্টা করি। তার মানে আমার পুরো জীবনটাই আমি কি করি? দেখো, মোস্ট অফ হিজ এফোর্ট অন ইমিটেশন, অনুকরণ করে আমার জীবনটাকে আমি কাটিয়ে দেই। অ্যান্ড উইথ নিউ জয় অ্যান্ড প্রাইড, এবং নতুন আনন্দ নিয়ে এবং নতুন গর্ব নিয়ে, দ্য লিটল অ্যাক্টর কনস অ্যানাদার পার্ট। মা, আজকে আমার রান্না কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, তো তোমার মতো করে রান্না করছে। তার মানে হচ্ছে কি? তার মানে ও যে ওর মাকে নকল করলো, এতে কিন্তু সে গর্বিত, নকল করেই গর্বিত। বরঞ্চ ওর মধ্যেই ছিল হচ্ছে পবিত্রতা, ওর মধ্যেই ছিল শক্তি। ও সেই শক্তি, হ্যাঁ, ও সেই শক্তিটা, সেই পবিত্রটাকে ভুলে সেই ইমিটেশনে জড়ায়, মানে অনুকরণ করা শুরু করলো। অনুকরণ করা শুরু করলো। ঠিক আছে, এবং গর্বের সাথে করে, গর্বের সাথে অভিনয় করা যায় না। অনুকরণ কি গর্ব হয়? অনুকরণ করে গর্বের বিষয়। আমার নিজের হলো সেটা গর্বের বিষয়, এটা আমার নিজে। ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা মানুষই এক একজন অভিনেত্রী হয়ে যায়। তারা অভিনয় করে শুরু করে। কর্ম হচ্ছে করা, অভিনয় করা বোঝাচ্ছে, মানে পার্ট বোঝো, বলো তো, এই শোনো, পার্ট মানে রোল, জি স্যার। জি স্যার, জি স্যার। রোল পার্ট। হ্যাঁ, ওই যে এই তোকে কোন পার্ট দিছে রে? জি স্যার। বললো যে আমি তো হিরো। জি স্যার। হ্যাঁ, তো বললো যে তোকে কি পার্ট দিছে? আমি তো হিরোতে চাইছিলাম, কিন্তু আমাকে দিছে ভিলেনের পার্ট। দৃশ্য পাই, যেখানে ওখানে পাচ্ছে। তো হিরোর পার্ট দেয় নাই আমাকে কোনোদিনও, হিরোর পার্ট দেয় নাই। কিন্তু আমি অভিনেতা ছিলাম, ভালো ছিলাম, অভিনয় ভালো করতাম। হিরোর অভিনয় দেয় নাই আমাকে।
তো যাই হোক, হ্যাঁ, স্যার আপনি ভিলেনের অভিনয় করতে পারেন? ভিলেনের অভিনয় করতে পারে নাই, মানে দেয় নাই কোনো সময়, ভিলেনের অভিনয় দেয় নাই। আমাকে অভিনয় করছি কিসের, বাপের অভিনয় করছি, পাগলের অভিনয় করছি, রোমান্টিকতার অভিনয় হবে স্যার। রোমান্টিক অভিনয় দেয় নাই কোনো। স্যার পাগলের অভিনয় কি হয়? পাগল অভিনয় খুব মজার, বুঝছো না তোমার? পাগল তো পাগল। তাই তো লাগে। পাগল অভিনয়টা খুব মজার এবং খুব পরিশ্রম হয়, শারীরিক খুব পরিশ্রম হয়, মানে এত বেশি মুভ করা লাগে। পাগল তো সবসময় নড়াচড়া হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, দৌড়তে হয়, ইচ্ছে অনুযায়ী নড়াচড়া করা যায়। ডায়লগুলো খুব সুন্দর, তারপরে ওদের কাছাকাছি যেতে হয়, আবার দৌড়তে হয়, ঠিক আছে? একবার তো এক পাগল মনে করো টমেটো খাওয়া দিলাম আমাদেরকে, একজনকে টমেটো বুকের ভিতরে ঢুকাই দিলাম। তো এই সমস্ত পাগলামি অভিনয়গুলো ভালোই। আর ইয়া আসে না স্যার, হাসি আসে না অভিনয় করতে? না 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 না, না অভিনয় যখন করো তখন তো ওর হাসি লাগবে না, তোমার অভিনয়টা তখন তো একটা ভয় থাকবে ধীরে ধীরে। অভিনয়টা মজার জায়গা। আর আমার কাছে তো অভিনয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ। কেন, আমি তো অভিনয় করতে গেছিলাম কোথায়? ওই তোমার ঢাকায় যে থাকে না থিয়েটার, নাটক পাড়া যেটাকে বলে, মহিলা সমিতি মঞ্চ আছে না যেটা বলে, বুঝছো তো? ওখানে তো নাটকগুলো করে, থিয়েটার পাড়া বলে। ওখানে আমি প্রতি সন্ধ্যার সময় যেতাম, হয়তো রাত 10টা-11 বন্ধুদের সাথে থাকতাম, নাটক দেখতাম, গল্প গুজব করে চলে আসতাম। তো যাই হোক, হয়তো নাটক করতে এখন যে হিরোগুলো দেখো না, যারা মানে হিরো পাস হয়ে গেছে আর কি, ওরকম একটা পর্যায়ে আমিও থাকতাম। ওই গল্প করে বলার কিছু নাই, থাকতাম, আমার বিশ্বাস যে থাকতাম, ঠিক আছে? কারণ হচ্ছে আমার বন্ধু আমার সাথে ওর মান কম ছিল, ও নাটক করছে, সিনেমাটার মধ্যে এটা করছে, তো ওদের সাথে মানামানো অনেক ভালো ছিল, সবাই জানতো। কিন্তু খুব ভালোভাবে আমি রক্ষা পাইছি, তোমার ভাবির বদলতে রক্ষা পাইছি, বুঝছো না? সে মনে করো যে আমাকে জোর করে থামাইছে। ওখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, তো এটা ভালো বিষয় করছে যে ওখানে মানে আমি যেভাবে ঢুকতাম ওইভাবে আমি বের হতে পারতাম না। জায়গাটা যেমন, আমি যদি ঢুকতাম ভালোভাবে তাহলে বের হতে পারতাম। তো যাই হোক, আল্লাহ যাকে সেভ করে তাকে নিজ হাতেই সেভ করে, তাই না? জি স্যার। আল্লাহ যাকে রক্ষা করে তাকে নিজের হাতেই রক্ষা করে, আর যাকে আল্লাহ রক্ষা করবে না ওকে ছেড়ে দেয়, তোর যেখানে ইচ্ছা যায়। যা। It seems to the speaker that his whole life will essentially be careless, না inless imitation. কবির কাছে মনে হয়েছে যে এই বাচ্চাটা এই তো খালি ইমিটেশনই করে থাকবে, ফাদার মাদার সিস্টার টিচার ব্রাদার অমুক তমুক ভাই বোন নাটক নায়ক সিনেমা, ও খালি ইনলেস ইমিটেশন। আমরা তো এখনো ইনলেস ইমিটেশনই করতেছি, জি স্যার। তাই না? ই আল্লাহ, কত টাকার মালিক, যেভাবে লোকটা হাঁটে ওইভাবে আমি হাঁটতে পারতাম, এত টাকা তুলে আমি ওইভাবে হাঁটতাম। In the 8th stanza, the speaker speaks directly to the child. সরাসরি বাচ্চাদের সাথে কথা বলে, বলে যে এই বাচ্চা, এই বাচ্চা, এই আমরা কই না এরকম, এই তুমি এটা কি করতেছো, গাধা নাকি? হ্যাঁ বলি না, বলি কিন্তু যে সাপোজ তোমাকে এই পরীক্ষার হলে তুমি লিখতেছো, লিখতে নিয়ে দেখলাম কি তোমার লেখা দরকার হচ্ছে, তুমি লিখবা হচ্ছে উইলিয়াম ব্লেক, তুমি লিখতেছো হলো কিডস জন কিডস, ওই জায়গায় এই ছিল, এই তুমি কি করো, গাধা নাকি, কি করছিস, চেঞ্জ করো, বুঝতে পারো না? সামনে আবার ভুল দেখলে পরে মানে কিরকম বিরক্ত লাগে। আর সে যদি আন্তরিক হয়ে থাকে, আন্তরিক ভাষা কিভাবে বলবে, এই ছিল, এই তুমি ওর সাথে মেশো, মানে ছি ছি ছি, এই ছিল, তুমি তোমার বাপ মা অমুক, তোমার বাপ মা অমুক, তুমি ওর সাথে মেশো, এই ছিল, এই ধমকানা বা মুরব্বীরা দেখো না, আমি নিজেও খাইছি স্যার। এই তো। ওটা কি তার মানে কি, এখানেও ওয়ার্ডসওয়ার্থ এইভাবে আমাদেরকে বলতেছে, কলিং হিম এ ফিলোসফার। এই তুমি তো ফিলোসোফার, তুমি একজন ফিলোসোফার, তুমি এগুলো বোঝো না কেন, তুমি একজন ফিলোসোফার। ও আসলে ফিলোসোফার, কেন ফিলোসোফার? কারণ যার আত্মার জ্ঞান আছে তার সাথে বড় ফিলোসোফার পৃথিবীতে আছে, বলতো? মানুষ ফিলোসফি শেখে করে কি জন্য? এই সমস্ত জ্ঞানগুলো আনার জন্য। যদি জ্ঞান এমনিতেই পেয়ে যায় সেটা কি দরকার আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জ্ঞানের জন্য কিছু চেষ্টা করা লাগছে তাকে? কারণ কি, আল্লাহ তাকে জ্ঞানটা দিয়ে দিচ্ছে। এইভাবে আউলিয়ারাও যে জ্ঞানটা পায়, কোনো বইও পড়ে না, কোনো পুস্তকও পড়ে না, কিছুই পড়ে না, এমনকি পীরের কাছাকাছিও থাকার সময় পায় না তারা,
বোঝো নাই? পীর যে তার ওয়াজ করে করে তাকে বলবে শিখাবে, এই সময়টা সে পায় না। ওর দেখা যায় যে ওই কোথায় গরু চড়ানো লাগে, কোথায় ছাগল চড়ানো লাগে, কোথায় তোমার মাটি কাটা লাগে, মানে নিজেদের কাজ দেয়। বুঝছো না? ওই কাজ দিয়ে দিয়ে রেখে দেয়, কোথায় কোথায় থাকে সেই যখন দেখা যায় যে এদিক সেদিক ঘুরতেছে, তাদের হুকুমগুলো পালন করতেছে। পরে এক সময় হয় কি, যখন তাকে দিবে জাস্ট যে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেয়, শেষ। বুঝছো না? ড্রেনটা দিয়ে দেয়, লাইন দিয়ে দেয়, এই লাইন দিয়ে দিচ্ছে, ফ্লো চলতেছে, আর দরকার নাই। ওই জ্ঞানটা কথা ধরায় দিছে। ওই জ্ঞানটা সারা জীবন যাব তুমি বই পুস্তক পড়ে 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 কিচ্ছু করবে না, ওই জ্ঞানের কাছে যেতে পারবে না। আল্লাহ প্রদত্ত যেটা আমার কথা কি বুঝতে পারছো? তো সেটাই বলতেছে, তুমি এইটা ছেড়ে দিয়ে, এই আল্লাহই জ্ঞান ছেড়ে দিয়ে তুমি কেন এই সাধারণ মানুষকে ফলো করতেছো? দ্য স্পিকার ক্যানট আন্ডারস্ট্যান্ড, উনি বুঝতে পারে না যে হোয়াই দ্য চাইল্ড হু ইজ সো ক্লোজ টু হেভেন ইন হিজ ইয়ার, যে যৌবনে এত কাছাকাছি ছিল, উড রাশ টু গ্রো ইনটু অ্যান অ্যাডাল্ট, সে কেন এত মানে রাশ করতেছে, তাড়াহুড়ো করতেছে যে সে কি করবে, অ্যাডাল্ট হবে। হি আস্কস হিম, সে তাকে জিজ্ঞাসা করে, হোয়াই উইথ সাচ আর্নেস্ট পেইনস ডোস্ট ইউ প্রভোক, কেন তুমি এভাবে ডেকে আনো, ডেকে আনো, ডেকে আনো মানে হচ্ছে মানে প্ররোচিত করা, আসো আসো। ওই যে আমরা মনে করো যে একটা মেয়েকে বলি না যে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে এটা সেটা করি, ঠিক আছে, তো পাম্প পট্টি দিয়ে, তো এইটা সেই প্রভোগ করা। তুমি কেন পাম্প পট্টি দিচ্ছ, দিয়ে নিয়ে আসতেছো নিজেকে কোথায়, টু ব্রিং দ্য ইনএভিটেবল ইয়োক। আরে গাধা, এই জোয়াল তোর ঘাড়ে চড়বে, তোর কিন্তু বিয়ে করতেই হবে, আগে ভাগে দৌড়াতে করা লাগবে কিন্তু। স্যার বিবাহিতরা তো বলে বিয়ে করিস না, করিস না। বুঝছো না কথাটা? এই জোয়াল তোর ঘাড়ে পড়বে, করবে। তুই দৌড়াস কেন জোয়াল নেওয়ার জন্য? জি স্যার, তো এখানে এটা বলতেছে যে তুমি একজন ফিলোসোফার, তুমি কেন এই দুনিয়াবি জোয়াল তোমার কাঁধে নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছ? কেন আমরা বলি তো, তোমার মধ্যে তুমি হচ্ছে একজন ফিলোসোফার, তোমার মধ্যে হচ্ছে মোরালিস্ট, নৈতিক ব্যক্তি, ধার্মিক ব্যক্তি বসবাস করছে। এরপর দেখো, thus blindly with thy blessedness at strife, এবং তুমি অন্ধভাবে তোমার যে ব্লেসডনেসটা ছিল, আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদের সাথে তুমি দ্বন্দ্বে জড়ায় পড়তেছো। বুঝো নাই? তোমাকে দেওয়া হলো আশীর্বাদ, আর তুমি অভিশাপে নাচানাচি করতেছো, তাই করতেছো না? স্যার, দূর থেকে আমাদেরকে দেখতে আল্লাহ তো কি ভালো দিচ্ছে? লাগে। আল্লাহ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, আশীর্বাদ। তা নিয়ে আমি অভিশাপ নিয়ে লাফালাফি করতেছি। স্যার, দূরের থেকে দেখতে ভালো লাগতেছে। আমার কি হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে, হ্যাঁ, কি আরে বাবা, আমি এটা করবো। ঠিক আছে, আমি ওটা করবো সেটা করবো, এটা করে তো লাভটা কিন্তু মরতেই হবে তো, মরতে হবে না? জি, স্যার। উপহারের সাথে দ্বন্দ্ব চালাচ্ছে, আল্লাহর যেটা দিছে সেটা ভালো লাগে না, অন্যটা ভালো লাগে, কেন ভালো লাগে তা জানে না, তার মানে মফিজ তাই তো, বুঝো না? আমি করি, কেন করো জানি। In the 9th stanza, নবম stanza, which is the longest at 18th lines, 38 lines, উনি বলেছেন the speaker experiences a flood of joy, উনি আনন্দের একটা অনুভূতি উপভোগ করেন। ওরে আল্লাহ, আমি আর রাজি হই না। স্যার এই থন্ডারস্টর্মটা কি স্যার এটা? তারে তুই তুমি থাক, 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 থাক। না, এটা তো- When he realizes that through memory he will always be able to connect to his childhood. হ্যাঁ, কি যেন বললাম? আমি বলছিলাম যে স্যার এই মাঝে মাঝে থন্ডারস্টর্ম হয়, এটা কিসের স্যার? বজ্রপাত হচ্ছে। তোমার এই অভিজ্ঞতা হয় না, তুমি ফাইন হবে। তুমি যে জি স্যার, আমি মাঝে মধ্যে স্যার অভিজ্ঞতার সম্মুখীন হয় স্যার, মানে এই বজ্রপাতের শব্দ স্যার সহ্য করার মতো না। he realizes মনে- that through memory he will always be able to connect to his childhood. মানে স্মৃতির মাধ্যমে সে কি করবে, চাইল্ডহুডের সাথে সম্পর্কিত হতে পারবে। আচ্ছা, বাকিটা না আগামী ক্লাসে পড়ি, একটু শেষ করলে তোমার ভালো বুঝবা না। এমনিতে তো অনেকে